পেল, চোখ ভরে উঠল, ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা করলো। মাস্ক পরার কারণে কেউ দেখলো না, নিজেকে সামলিয়ে জবাব দিল। আমার নাম নীলা। নীলা মির্জা বলতে গিয়েও সে বলল না, কারণ এখনো সঠিক সময় আসেনি। তাকে এখনো অনেক সত্যি জানতে হবে, তাই নিজের আসল পরিচয়টা গোপন করাটা অনেক প্রয়োজন। ইশরাতুল মিনা মির্জার বুকে এক অদ্ভুত ঢেউ খেলে গেল। ওনার কাছে এই মেয়েটিকে খুব আপন মনে হচ্ছে ওনার সাথে খুব গভীর সম্পর্ক আছে এই মেয়েটির। নিজের অজান্তেই নীলার কপালে চুমু খেয়ে বললেন। তুমি খুব লক্ষ্মী মেয়ে। এই দৃশ্য দেখে মিহালের মন ভালো হয়ে গেল এবং মনে মনে বলল, খুব শীঘ্রই আমি সবকিছু ঠিক করে দেব। তখন না আমার মায়ের কোনো কষ্ট থাকবে, আর না নীলাঞ্জনার কোনো কষ্ট থাকবে। নীলার চোখ ভরে এলো। ইশরাতুল মিনা মির্জারও তাই হলো। তিনি নিজেকে সামলিয়ে ইকরার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। এবং তোমার নাম কি মা? ইকরা মুচকি হেসে বলল। আমার নাম ইকরা শেখ। ইশরাতুল মিনা মির্জা মুচকি হেসে বললেন, তুমি অনেক লক্ষ্মী এবং মিষ্টি মেয়ে। কিন্তু তিনি একটা জিনিস বুঝতে পারছেন না, নীলার কাছে গিয়ে নীলার সাথে কথা বলে ওনার যা অনুভব হলো ইকরার ক্ষেত্রে সেটি হলো না। তখনই মিহাল বলল। মা, আমি ভর্তার বক্স নিতে এসেছিলাম। ইশরাতুল মিনা মির্জা কিছুটা বিরক্ত হয়ে বলেন। তোর বন্ধুর জন্মদিন আজকে, তার জন্যই গত রাত জেগে ভর্তা বানালি দুজন মিলে, অথচ ভর্তার বক্স না নিয়েই চলে গেলি। এটা কেমন কথা মিহাল এবং মনবীর? মায়ের কথা শুনে মিহাল সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে ফেল। মনভীরও একই অবস্থা। অন্যদিকে নীলা আর ইকরা যেন আকাশ থেকে পড়ল। তাদের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। নীলা তো বলেই উঠল। তার মানে আপনারা মিথ্যা বলেছেন? মনভি এবং মিহাল কোনো জবাব দিল না। নীলা আর ইকরা সরু চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে রইল। মিহালের মা কিছুই বুঝতে পারলেন না, তিনি অবুঝের মতন তাকিয়ে রইলেন। মিহাল মুখের থেকে হাত সরিয়ে মনভিকে বলল। তুই মাকে নিয়ে রুমে যা এবং বসে আড্ডা দে, আমি ততক্ষণে ভর্তার বক্সগুলো বের করছি। মনভিও সাই দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ চলো আন্টি, আমরা রুমে গিয়ে কথা বলি। ইরশাদুল মিনা মির্জা ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করলেন। আমাকে সম্পূর্ণ ঘটনা সত্যি সত্যি বল। মিথ্যে কথা বললে একটা মায়েরও মাটিতে পড়বে না। কাহিনী কি? আমাকে এখান থেকে সরানোর ধান্দা কেন? মেহালার মনভির শুকনো ঢোক দিল। বুঝতে পারল মায়ের সামনে এবং ভালোবাসার মানুষগুলোর সামনে তাদের মানিজ্যতের ফালুদা হবে আজকে, এখন এই মুহূর্তেই। নীলা এই যে ফুপুর দিকে তাকিয়ে বলতে লাগলো। আসলে আমি এবং ইকরা বাংলাদেশ থেকে এখানে এসেছি পড়াশোনার জন্য, কিন্তু আমরা ভাবলাম রেস্টুরেন্টে পার্ট টাইম জব করার থেকে নিজেদের বিজনেস শুরু করি। তার জন্যই নিজেদের টাকা দিয়ে ভাবলাম যে চিতই পিঠার বিজনেস শুরু করি। তখনই ইশরাতুল মিনা মির্জা বললেন। এবং চিতই পিঠার বিজনেসের জন্য প্রয়োজন ভর্তা, আর এরা দুজন কি ভর্তার দায়িত্ব নিয়েছে? নীলা এবং একটা মাথা নাড়িয়ে বলল। এনারা নিজের ইচ্ছেতে ভর্তার দায়িত্ব নিয়েছেন। এবার ইশরাতুল মিনা মির্জা নিজের ছেলে এবং ছেলের বন্ধুর দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বললেন। অথচ গত রাতে এই দুইজন শিক্ষিত বাটপার আমাকে বলেছে তাদের এক বন্ধু আছে যার আজকে জন্মদিন, সে নাকি বাঙালিদের ভর্তা খেতে চেয়েছে, তার জন্যই তারা ভর্তা বানাচ্ছে। নীলা এবং ইকরার মুখ হা হয়ে গেল। অবশ্য দুজনের হাসিও পেল বটে, কিন্তু এখন কোনো রকম হাসি চেপে রাখলো। ইশরাতুল মিনা মির্জা বললেন। এই মিথ্যে কথা বলার জন্য এই দুজনকে আমি খুব বড় শাস্তি দিব। মেহাল এবং মনভি অসহায় দৃষ্টিতে একবার মায়ের দিকে তাকাচ্ছে, তো আরেকবার নীলা এবং ইকরার দিকে তাকাচ্ছে, কিন্তু কে ওই তাদেরকে পাত্তা দিচ্ছে না। ইশরাতুল মিনা মির্জা বললেন। বাই এনি চান্স তোরা দুজন কি এই দু মেয়ের প্রেমে পড়েছিস? তার জন্য রাত জেগে ভর্তা বানালি, আবার আমাকে মিথ্যে কথাও বললি। নীলা এবং ইকরার চোখ বের হয়ে আসার উপক্রম। নীলা নিজের ফুপুর স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনে তালুতে উঠে গেল। তার কাশি উঠেছে। সে তার মানে তার ফুপুর মতো হয়েছে, কারণ সেও স্ট্রেট ফরওয়ার্ড। তার জন্যই তার বাড়ির সবাই কথায় কথায় তাকে বলে সে নাকি মিনুর মতো হয়েছে, কিন্তু কখনো ভাবতে পারেনি ফুপুর মতো যেমন স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে, তেমনি ফুপুরেই স্ট্রেট ফরওয়ার্ড হওয়া তার উপরেই ভারী পড়বে। লজ্জায় মেহালের দিকে তাকাতে পারছে না। ইকরার অবস্থা অনেকটা এমন। সে মনে মনে বলছে, নীলা যেমন, নীলার ফুপুও তেমন, মাঝখান দিয়ে আমি ফেসে যাই।
কি লজ্জা কি লজ্জা! জেন্টলম্যানের সামনে এখন আর যেতে পারবো না আমি। অন্যদিকে মায়ের কথা শুনে মিহাল যেমন অবাক হলো তেমনি তার ভালো লাগছে। যে কথা তার বলতে হয়তো কয়েক জনম লেগে যেত সেই কথা তার মা খুব সহজে বলে ফেলল। মনভিরও একই অবস্থা। ইশরাতুল মিনা মির্জা আবার বলে উঠলেন, তাহলে দুই বন্ধু মিলে তলে তলে টেম্পু চালানো শুরু করেছিস, আবার মাকে মিথ্যা বলছিস। বললেই হতো ভালোবাসার মানুষের জন্য ভর্তা বানাবি, আমি কি তোদেরকে না করতাম? খামোকা মিথ্যে বলেছিস কেন? এখন কি শাস্তি দেওয়া উচিত তোদেরকে? নীলা আর ইকরা তো লজ্জায় মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। মিহাল আর মনভি কি বলবে বুঝতে পারছে না। এরা কখনো কল্পনা করতে পারেনি এমন পরিস্থিতিতে তাদের পড়তে হবে। আপাতত এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কোনো উপায় পাচ্ছে না। নিজের ছেলে এবং ছেলের বন্ধুকে চুপ থাকতে দেখে ইশরাতুল মিনা মির্জা তাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দুজনের কান ধরে টানলেন। মিহাল এবং মনভি আর্তনাদ করে উঠল। লাগছে। দুজনের আর্তনাদ শুনে নীলা এবং ইকরা মাথা তুলে তাকালো। চোখের সামনে এমন দৃশ্য দেখে ফিক করে হেসে দিল। ভালোবাসার মানুষের সামনে মানিজ্যতের ফায়দা হতে দেখে মিহাল বলল, উফ মা ছাড়ো, দেখছো না ওরা দুজন হাসছে। আমাদের তো একটা প্রেস্টিজ আছে, তাই না? ইশরাতুল মিনা মির্জা ছেলের কান আরো জোরে টেনে দাঁতে দাঁত চেপে বললেন, তোর প্রেস্টিজকে আজ আমি পাংচার করে দিব। আমার সাথে মিথ্যে বলেছিস, একদম বাবার মতো হয়েছিস। মনভি এবার অসহায় কণ্ঠে বলল, আন্টি, আমি তো তোমার ছেলের মতো, তাই না? আমাকে অন্তত ক্ষমা করে দাও। দেখো, আমি কিন্তু সেদিন কোনো কথা বলিনি। যা বলেছে তোমার ছেলে বলেছে। যা শাস্তি দেওয়ার ওকে দাও। এবার ইশরাতুল মিনা মির্জা মনভির কান আরো জোরে টেনে বললেন, তোরা দুজন একই নৌকার মাঝি, শাস্তি দুজনকেই দেওয়া হবে। ভালোবেসেছিস ভালো কথা, সত্য কথা বললেই পারতে। আমাকে আমি কি কিছু বলতাম? আচ্ছা এখন আমাকে বল তো, কে কাকে পছন্দ করছিস? নিজের ফুপুর এখন কথা শুনে নীলার চক্ষু চড়ক গাছ। ইকরারও একই অবস্থা। ইশরাতুল মিনা মির্জা কাউকে কিছু বলতে না দিয়ে আবার বলে উঠলেন, আমার অভিজ্ঞতা বলছে নীলাকে আমার বাটপার ছেলে পছন্দ করেছে এবং ইকরাকে আমার বাটপার ছেলের বাটপার বন্ধু মনবি পছন্দ করেছে, তাই না? বেশ ভালোই পছন্দ তোদের দেখছি। ইকরার মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। মনভি এবং মিহালের রীতিমতো কাশি উঠেছে। না পারছে কিছু বলতে আর না পারছে গিলতে। নীলা এবং লজ্জার মাথা খেয়ে বলে উঠল, না 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 ম্যাম, এমন কিছুই না। আর তাছাড়া উনি আমার প্রফেসর হয়, ওনার সাথে এরকম সম্পর্ক হওয়া কখনোই সম্ভব না। নীলের এমন কথা শুনে মিহালের চোখে মুখে অন্ধকার নেমে এলো। নিমেষেই মন খারাপ হয়ে গেল এবং রাগ উঠতে লাগলো। ইচ্ছে করছে বাংলাদেশে গিয়ে এ রাগ ইরফানের ওপর মেটাতে। কিন্তু তখনই ইশরাতুল মিনা মির্জা বলে উঠলেন, কেন সম্ভব না? এখানে অসম্ভবের কি আছে? তোমার প্রফেসরের বাবাও কোনো এক সময় আমার প্রফেসর ছিল। আমাকে বাড়িতে এসে টিউশনি করাতো কোনো এককালে, এবং এখন আমি তার বউ এবং এক সন্তানের মা। মায়ের কথা শুনে মিহালের কিছুটা গর্ববোধ হলো। বুক উঁচু করে বলে উঠল, আমি ঠিক আমার বাবার মতো হয়েছি এবং বাবা যা করেছে এমন কাজ করে আমি বাবার নাম রাখবো। নীলার চোখটা বড় বড় হয়ে গেল মিহালের এমন কথাই। ইচ্ছে করছে নিজের চুল টেনে ছিঁড়তে। আফসোস হচ্ছে কেন এখানে এসেছে। ইকরার মনভি তো মিটমিট করে হাসছে। ইশরাতুল মিনা মির্জা ছেলের কথাই ব্যঙ্গ করে বললেন, ঠিক একদম নিজের বাবার মতো নির্লজ্জ এবং বাটপার হয়েছে। নীলার হাসি ছুটে গেল। মনভি এবং ইকরাও শব্দ করে হেসে উঠল। মিহালের মুখ চুপসে গেল। ইশরাতুল মিনা মির্জা নিজের ছেলে এবং ছেলের বন্ধুর কান ছেড়ে দিয়ে বললেন, আজকের দিনটা সময় দিয়েছি, এরপর নিজ থেকে সব সত্যি আমাকে বলবি, নয়তো বাড়িতে জায়গা নেই। আর নীলা এবং ইকরা, চলো, আমি তোমাদেরকে ভর্তার বক্স বের করে দিচ্ছি এবং এই দুইজন থেকে দূরে থাকবে। দুই বন্ধুই ভীষণ বড় বাটপার। বলেই রান্নাঘরের দিকে হাঁটা দিলেন। নীলা আর ইকরাও হাসতে হাসতে সেই দিকে চলে গেল। মিহাল আর মনভি মানিজ্যত খুইয়ে হা করে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইশরাতুল মিনা মির্জা একে একে কয়েকটি ভর্তার বক্স ফ্রিজ থেকে বের করলেন। বক্স ভরা ভর্তা দেখে নীলা আর ইকরার চক্ষু চড়ক গাছ। তারা দুজন কল্পনাই করতে পারেনি
মিহাল আর মনভি কাজে এত ভালো পারদর্শী হবে। নীলা মনে মনে বলল, বাবা, পেয়ারেলাল দেখি শুধু কথাই নয়, কাজও এক্সপার্ট। ইমপ্রেসিভ। তারিফ না করে পারলাম না। ওনাকে পুরস্কার দেওয়া উচিত। ইকরাও মনে মনে বলছে, জেন্টলম্যান নিতান্তই একজন জেন্টলম্যান। কত সুন্দর বন্ধুকে নিয়ে কাজগুলো করে ফেললো। ওনার বউ যে হবে সে আসলেই অনেক লাকি হবে। ইসরাতুল মিনা মির্জা দুটো ছোট চামচ দুজনের হাতে ধরিয়ে দিয়ে বললেন। ভর্তাগুলো খেয়ে দেখো কেমন হয়েছে। নীলা আর ইকরা সময় নষ্ট না করে একটি একটি করে ভর্তা চেখে দেখলো। খাওয়ার সময় কোনো রকমের এক্সপ্রেশন দেখালো না। ড্রয়িং রুম থেকে মিহাল এবং মনভি ভয় এবং দুশ্চিন্তা উভয় সমেত তাকিয়ে আছে এদিকে। নীলা এবং ইকরা একে একে সবগুলো পদের ভর্তা খেয়ে তারপর ইকরা বলল, পারফেক্ট, অনেক মজার হয়েছে। এবং নীলা বলল, একদম মায়েদের বানানো ভর্তার স্বাদ, মারাত্মক হয়েছে। ইসরাতুল মিনা মির্জা সহ মিহাল এবং মনভির সবার মুখে হাসি ফুটে উঠল। মনভি খুশি হয়ে মিহালের কাঁধে হাত রেখে বলল, ভাই, ভর্তা মনে হয় সত্যি অনেক ভালো হয়েছে। ইকরা বলল পারফেক্ট হয়েছে এবং নীলা বলেছে একদম মায়েদের বানানো ভর্তার স্বাদ। মিহাল নীলার দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে বলল, আরে ভাই, তুই ভুল শুনছিস। নীলা আসলে বলতে চেয়েছিল ভর্তা বানানো মিহালকে বিয়ে করে আমি মা হতে চাই, কিন্তু আমার মায়ের সামনে এই কথাটি না বলে ঘুরিয়ে অন্য কথা বলেছে। মিহালের কথা শুনে মনভির কপালে হাত, সে দাঁতে দাঁত চেপে বলল। আর এই কথাটি কি নীলা তোর কানের কাছে এসে বলেছে? মিহাল কাজ ঝাঁকিয়ে জবাব দিল, না, আমি নিজেই নীলার মনের কথা বুঝে ফেলেছি। ভালোবাসি তো, তাই নীলার মনকে পড়তে পারি। নীলা আমার চোখে খোলা বইয়ের মতন, কিন্তু সমস্যা হচ্ছে এই বইয়ের ভাষা চাইনিজ, পড়তে হিমশিম খেতে হয়। মনভি কি বলবে বুঝতে পারছে না। মিহালের মাথা গাঁটটা মেরে বলল, লাথি খাবি? আর নীলা তোকে কেন বিয়ে করার কথা ভাববে? সে তো এমনিতেই বিবাহিত। তাই দিবা স্বপ্ন দেখা বন্ধ কর। মিহাল মনভির দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল। ঘুষি খাবি? মনভি দাঁত বের করে হাসি দিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, জি না সোনার চাঁদ, জুতা খাবো, তাও আমরা দুজনেই। এবং তোর তোর মাই আমাদের জুতার বাড়ি দিবে। যদি দুটি মেয়ের সামনে নিজের বেঁচে থাকা মানিজ্যতের কবর দিতে না চাস তাহলে চুপচাপ আমার সাথে সাথে চল। মিহালের হুঁশ ফিরল। সে আর কথা না বলে মনভির সাথে চলে গেল রান্নাঘরে। গিয়ে দেখলো মিহাল তার মা নীলা এবং ইকরার সাথে কানাকানি করে কিছু একটা প্ল্যান করছে, কিন্তু কি প্ল্যান করছে তা সে এবং মনভি বুঝতে পারল না এবং জিজ্ঞেস করারও সাহস পেল না, নয়তো পরে দেখা যাবে তার মা উল্টো তাকে কথা শুনিয়ে দিয়েছে। পিঠা বিক্রি করে রাত 8টায় অ্যাপার্টমেন্টে ফিরেছে নীলা এবং ইকরা। দুজনে বেশ ক্লান্ত। আজ প্রথম দিনই বেশ ভালো বিক্রি হয়েছে। কত টাকার বিক্রি হয়েছে এখনো হিসেব করেনি তারা। আজকের দিন নীলা এবং ইকরা উভয়ে কখনো ভুলতে পারবে না। যে যার যার রুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। গোসল করে তারপর দুজন মিলে টাকার হিসাব নিয়ে বসবে। নীলা গোসল করে রুমে আসতেই দেখলো তার ফোনটা বাজছে। বাংলাদেশ থেকে আননোন নাম্বারে কল এসেছে। সে ভাবলো হয়তো পরিচিত কেউ কল করেছে, তাই দেরি না করে ফোন ধরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে? ফোনের অপর প্রান্ত থেকে ইরফান বলে উঠল, নীলা, আমি ইরফান। কেমন আছিস? বলেই তো গিয়েছিস আমাকে। নীলার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল ইরফানের কণ্ঠস্বর শুনে। সে নির্দ্বিধায় বলে দিল, তোমাকে কখনো মনে রাখিনি, মনে না রাখলে ভুলে যাব কি করে? ইরফানের মুখে অন্ধকার নেমে এলো। এমন কথা শুনে সে ভেবেছিল তার কাছ থেকে ফোন পেয়ে নীলা আগের মতোই খুশি হবে, কিন্তু নীলা সে খুশি হওয়ার বদলে তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিল। নীলা আবার বলে উঠল, যদি প্রয়োজনীয় কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বল, নয়তো ফোন রেখে দাও, আমি অনেক ব্যস্ত। ইরফানের তাতে ইগো হার্ট হলো। সে ভেবেছিল নীলাকে ঠকানোর পর নীলা দুর্বল হয়ে পড়বে, অথচ এখন সে নিজেই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু নীলা প্রতিনিয়ত স্ট্রং হয়ে যাচ্ছে। তাই নীলাকে পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য বলল, মনে আছে কোনো এক সময় তুমি আমার জন্য পাগল ছিলে? আমাকে ছাড়া তো কিছুই বুঝতে না। যতই আকাশে ওড়ো না কেন, আমাকে তো আর পেলে না। ইটস ইউর লস। ইরফানের কথা শুনে নীলার ভীষণ হাসি পেল। কিছুক্ষণ শব্দ করে হাসল সে। নীলার হাসির শব্দ শুনে ইরফান অবাক হয়ে গেল। নীলা হঠাৎ থুতু ফেলার মতো শব্দ করে বলতে লাগলো,
তোমার মতো থার্ড ক্লাস ছেলে যে কিনা বিয়ের আগে নিজের শরীর বিলিয়ে দেয় এবং জীবনে কখনো কোনো উন্নতি করতে পারে না, এমন মানুষকে হারিয়ে আমার কোনো লস হয়নি, বরং আমাকে হারিয়ে উল্টো তোমার লস হয়েছে। তুমি তো আমার টাকায় চলতে, তোমার তো এখন সেই লজ্জায় মরে যাওয়া উচিত। আমি তো এটাই ভাবি কি করে এখনো নির্লজ্জের মতো তুমি বেঁচে আছো। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আমাকে কল করবে না আর। বলেই নীলা ফোন কেটে দিল। অন্যদিকে ইরফান অপমান সহ্য করতে না পেরে ফোনটা মেঝেতে ছুঁড়ে মারল। তার ফোন এতক্ষণ লাউড স্পিকারে ছিল আর সে সকল কথাবার্তাই শুনেছিল। নীলার এমন তীক্ষ্ণ কথা শুনি যেমন অবাক হলো, তেমনি ইরফানের চুপসে যাওয়া মুখ দেখে তার ভীষণ হাসি পেল। তাই মুখ চেপে হাসি ধরে রেখে বারান্দায় চলে গেল। অন্যদিকে ইরফান রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মিহাল কান ধরে নিজের মায়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে, সাথে মনভিও একই অবস্থায় আছে। মূলত ইসরাতুল মিনা মির্জা মিহাল এবং মনভিকে শাস্তি দিয়েছে মিথ্যে কথা বলার জন্য। অন্যদিকে নীলা আর ইকরার সামনে যেমন শাস্তি পায়নি, সে খুশিতে গদগদ হয়ে আছে মিহাল আর মনভি। ইসরাতুল মিনা মির্জা মনভির উদ্দেশ্যে বললেন, মুনবি, তোর শাস্তি মাপ। মনভি সঙ্গে সঙ্গে কান ছেড়ে উঠে দাঁড়িয়ে প্যান্ট ছাড়া দিল। তারপর মিহাল সামনে ভাব নিতে লাগলো। অন্যদিকে মিহাল মনভির দিকে কিছুক্ষণ রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বলার সাহস পেল না। মনভি খুশিতে নাচতে নাচতে ইসরাতুল মিনা মির্জার কাছে এসে বলল, আই লাভ ইউ আন্টি। আমি জানতাম তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না। তোমার ছেলে বেশি মিথ্যা কথা বলেছে, ওকে শাস্তি দাও। কেমন? আমি এখানে বসে বসে দেখছি। মিহাল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মনভির দিকে, কিন্তু মনভির এই আনন্দ বেশিক্ষণ থাকলো না। ইসরাতুল মিনা মির্জা বললেন, মুনবি, তোর এখানে বসে থাকতে হবে না, তুই বাড়ি ফিরে যা। তোকে তো তোর মা শাস্তি দিবে। মিনুকে আমি সব কিছু বলেছি। কথাটি শোনা মাত্রই মনভির মুখ চুপসে গেল। মিহাল কান ধরে থাকা অবস্থাতেই অট্ট হাসিতে ফেটে পড়ল। মনভি অসহায় দৃষ্টিতে ইসরাতুল মিনা মির্জার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। সে জানে আজ তার কপালে দুঃখ আছে। এবার মিহালের হাসি বন্ধ হলো, কারণ এখন তার পালা। ইসরাতুল মিনা মির্জা নিজের ছেলের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, আমাকে মিথ্যে বলার কারণ কি মিহাল? আমি কি না করতাম? আর হ্যাঁ, এখন আবার মিথ্যে কথা বলার চেষ্টা করো না, যা বলার সত্যি বলো এবং কান ছেড়ে উঠে দাঁড়াও। মিহাল বুঝতে পারল তার মা বেশ রাগ করেছে। সে কান ছেড়ে উঠে দাঁড়িয়ে মায়ের কাছে আসলো। ইসরাতুল মিনা মির্জা চেয়ারে বসেছিলেন। মিহাল মেঝেতে বসে মায়ের পায়ের রানের উপরে মাথা রেখে বলল, আজ যা বলবো সত্যি করে বলবো মা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে মিথ্যা বলার জন্য। বিশ্বাস করো আর কখনোই বলবো না। আর আগে বলে দিই, বিষয়টি এত তাড়াতাড়ি হয়েছিল যে আমি তখন বুঝতে পারিনি ঠিক কি বলবো, তাই মিথ্যা কথা বলেছিলাম। আই এম রিয়েলি সরি মা। আর নীলাকে কবে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমার জানা নেই। শুধু এতটুকু জানি আমি নীলাঞ্জনাকে অনেক ভালোবাসি, যা কেউ কখনোই কল্পনাও করতে পারবে না। তুমি আমাকে সবচেয়ে ভালো চেনো এবং বুঝো, তাই না মা? তুমি বলো তো, আমার কি কখনো কোনো প্রিয় রং ছিল? ইসরাতুল মিনা মির্জা মাথা নাবোধকভাবে নাড়িয়ে বোঝালেন যে মিহালের আগে কোনো প্রিয় রং ছিল না। মিহাল প্রাপ্ত উত্তর পেয়ে আবার বলতে শুরু করলো, আমার কখনো কোনো প্রিয় রং ছিল না, কিন্তু নীলাকে একবার নীল শাড়িতে দেখেছিলাম, তখন থেকেই নীল আমার প্রিয় রং। ওকে খুব ভালোবাসি মা। ওর অতীত নিয়ে আমি পরোয়া করি না। ওর চোখ পড়তে পারি আমি। আমার নীলাঞ্জনা শুধু ভালোবাসা চায়, সত্যিকারের ভালোবাসা যা আমি ওকে দিতে চাই। ও আমার দেয়া ভালোবাসা গ্রহণ করতে করতে ক্লান্ত হবে, তবুও আমি কখনো নীলাকে ভালোবাসতে এবং ভালোবাসা দিতে ক্লান্ত হব না। আমাকে একটু সময় দাও, আমি আরো আস্তে আস্তে সব বলবো তোমাকে। শুধু ভরসা করো আমায় প্লিজ। ইসরাতুল মিনা মির্জা কোনো প্রতিক্রিয়া করলেন না, শুধু ছেলের কথাগুলো শুনলেন এবং ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি নিজেও নীলার চোখ দেখে বুঝতে পেরেছিলেন মেয়েটি শুধু ভালোবাসা চায় এবং নিজের ছেলের প্রতি ওনার অটল বিশ্বাস আছে। নীলা আর ইকরা মিলে টাকার হিসেব করলো। প্রথম দিনে এত ইনকাম করতে পারবে তারা কল্পনাও করতে পারেনি, এবং তাদের বানানো পিঠা খেয়ে কাস্টমার অনেক প্রশংসাও করেছে এবং অনেকে তো খাবারটি প্রথমবার খেয়ে মুগ্ধ হয়ে পরিমাণের চেয়ে বেশি টাকা দিয়েছে। নীলা আর ইকরা হিসেব করে পেল 4 ঘন্টায় তারা যত টাকা ইনকাম করেছে তা বাংলাদেশের টাকা অনুযায়ী হবে 7,500 টাকা। নীলা এবং ইকরা তো বেশ খুশি। ইকরা খুশিতে গদগদ হয়ে বলল,
তোর ফুপুর আইডিয়াটা কিন্তু বেশ কাজে দিয়েছে, তাই তো প্রথম দিনে এত টাকা ইনকাম করলাম। নীলা টাকা দিয়ে বাতাস করতে করতে ভাব নিয়ে বলল। দেখতে হবে না ফুপুটা কার। তারপর দুজনে মিলেই হাসতে লাগলো। হাসতে হাসতে